আলমপুর গ্রামে বাস করত মনা ও করিম নামে দুই ভাই। ওগো, ঘরে রান্না করার কিছুই নেই, একটু বাজারে যাও, গিয়ে কিছু চাল ডাল নিয়ে আসো। বাবা বাবা, রোজ রোজ আলু ভর্তা ডাল ভালো লাগে না। আজ একটা বড় মাছ আনো না। অনেকদিন ধরে আমরা কোনো ভালো মন্দ খাইনি। আচ্ছা আচ্ছা বাবা, আমি মাঠে যাচ্ছি, মাঠ থেকে আসার পথে নিয়ে আসবো নে। ভাই, আজ আমার কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখ। আজ টাকা না দিলে আর ভর্তি হওয়া যাবে না নে। যে করে হোক আজ আমাকে টাকা দিতে হবে। তুই চিন্তা করিস নে ভাই, তুই ভর্তি হতে পারবি। আজই আমি তোর টাকার ব্যবস্থা করে দিব। মোনা মিয়া সামান্য দিনমজুরের কাজ করে, তাই পরিবারের চাহিদা মেটাতে তাকে সবসময় হিমশিম খেতে হয়। ভাইকে তো খুব বড় মুখ নিয়ে বললাম তুই কোনো চিন্তা করিস না, কিন্তু আমার হাতে যে কোনো কানা করিও নাই। জামাল ভাই, জামাল ভাই, ও জামাল ভাই, তুমি কি বাড়িতে আসো? কি মনা ভাই, কি খবর? আর এভাবে ডাকতেছো কেন? জামাল ভাই, একটা বিপদে পইরা তোমার কাছে আইছি। আমার ছোট ভাইটা কলেজে ভর্তি হবে, কিছু টাকা পয়সা দরকার, কিন্তু হাতে কোনো কানা করিও নাই। যদি কিছু টাকা ধার দিতা, তাইলে বাইডারে কলেজে ভর্তি করাইতাম। না ভাই, টাকা ধার মার দিতে পারবো না। তো বাইকে যেহেতু এত ভালোবাসো, পূর্ব পাড়ার ওই জমিটা বিক্রি করে দিলেই পারো। তাহলে টাকার ব্যবস্থা হয়ে গেল, মানুষের কাছে হাতও পাততে হলো না। আচ্ছা ভাই, বাড়িতে যাই, ভাইবা চিন্তা দেখি কি করা যায়। কি গো, কি হয়েছে? আর তোমার চেহারাটা এমন মলিন দেখাচ্ছে কেন? মাঠ থেকেও তাড়াতাড়ি চলে আসলে, নাকি মাঠে যাওনি? নি, ভাইটারে কলেজে ভর্তি করাইতে হবে, হাতে নাই এক টাকাও, কি যে করি। তাই ভাবছিলাম পূর্ব পাড়ার ওই জমিটা বিক্রি করে দেই। ওই পূর্ব পাড়ার উর্বর জমিটাই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর ওই উর্বর জমিটা বিক্রি করে দিলে আমরা চলবো কি করে? আরে ও নিয়ে তুমি ভেবো না, দেখবে সৃষ্টিকর্তা একটা উপায় বের করে দিছে। আর আমার বাড়িটা হইল সবচেয়ে বড় উর্বর জমি। আমার ভাই যখন লেখাপড়া করে অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে, তখন গর্বে আমার বুকটা ভরে যাবে। তখন তোমার আর আমার আর কোনো কষ্ট থাকবে না। ওগো, সৃষ্টিকর্তা যেন তোমার মনের আশা পূরণ করে। তাহলে আমি যাই, জামাল ভাইয়ের কাছে জমিটা বিক্রি করে ওখানেই টাকাটা নিয়ে আসি। জামাল ভাই, আমি জমিটাই বিক্রি করে দেবো। তুমি যদি আমাকে এখন টাকা দাও, তাইলে জমিটা আমি তোমারে বুঝিয়ে দেবো। আচ্ছা মনা ভাই, তুমি এখন বাড়িতে যাও, আমি টাকা নিয়ে তোমার বাড়িতে আইতেছি।
গিন্নি, ও গিন্নি, ও, তুমি কই গেলা? জ্বরে আমার শরীরটা ফেটে যাচ্ছে। ওগো, আসছি। কতবার বললাম অসুস্থ শরীর নিয়ে কাজে যেও না, তারপরও গেলে। হাতে নেই কানা করি যে তোমারে ঔষধ এনে দিব। জ্বরে আমার শরীর ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। যাও, তুমি ছোটর কাছ থেকে কিছু টাকা নিয়ে ওষুধ নিয়ে আসো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। কত বেলা হলো, এখনো তোমার ভাবির রান্নার কাজ শেষ হয়নি? শুধু বসে বসে খাওয়া। শোনো, আজ অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা শাড়ি আর আমার ছোট বোনের জন্য একটা জামা নিয়ে আসবে। ছোট ছোট, তুই কই? ওই শুনো, তোমার ভাবি কিভাবে চেঁচাচ্ছে। বসে বসে খেয়ে গলায় বেশ জোর হইছে। ভাবি কি হয়েছে? আর এভাবে ডাকাডাকি করতেছো কেন? মনে হয় যে বন্যায় বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ছোট, জ্বরে তোর ভাইয়ের শরীরটা ফেটে যাচ্ছে, কয়টা টাকা দিলে ঔষধ আনতাম। সংসারের সব দায়িত্ব মনে হয় শুধু ছোটরই। এই বাহানা ওই বাহানা দিয়ে শুধু টাকা নেওয়া। তো জ্বর আইছে, আমি কি করব? ডাক্তারের কাছে নিয়ে যাও। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আজ এই বায়না, কাল ওই বায়না। মনে হয় যে আমি টাকার গাছ লাগাইছি। আমি তোর ভাইয়ের ঔষধের জন্য কয়টা টাকা চাইলাম, আর তুই বললি আমরা বিভিন্ন বায়না নিয়ে তোর কাছে আসি। ঠিক আছে ভাই, আমরা আর আসব না। দেবরের কাছে টাকা না পেয়ে মনার স্ত্রী খালি হাতে ফিরে আসলো। ওগো, আমাদেরকে দিতে দিতে ছোট আজ অনেক ক্লান্ত, তার কাছে আর কিছুই চেও না। গিন্নি, ওই ঠিকই বলেছে। ওরও তো এখন সংসার আছে, অনেক খরচ। ওর কাছে আর কোনো কিছু চেয়েও না।